প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সকল অভিভাবকবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এবং সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সকলে নয়, আমরাও হোলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল কর্তৃক অনলাইন ক্লাসের আয়োজন করেছি এবং আমি অভিভাবকদের বলবো যে এই অনলাইন ক্লাসকে আপনারা কখনোই অবহেলার চোখে দেখবেন না। সারা পৃথিবী নয়, আমরাও এটা করতেছি। হয়তো ক্লাসের মতো আমরা করতে পারবো না, অতটা উপকৃত করতে পারবো না, কিন্তু অবশ্যই এটার উপকারিতা আছে এবং আপনারা শিশুদেরকে অবশ্যই এটি গুরুত্ব সহকারে বুঝাই দেবেন। আপনারা নিজ দরকার হলে নিজেও দেখবেন, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন, আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা ফোন করে বলবেন। এছাড়াও আপনারা বাচ্চাদের প্রতি এই সময় যত্ন নেবেন বেশি বেশি, যেহেতু তারা ক্লাসে আসতে পারতেছে না এবং আপনারা জানেন যে করোনা ভাইরাসের এই সময় একটা মারাত্মক অবস্থা চলতেছে। আপনারা যেহেতু শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের সুস্থভাবে ভালো রাখতে, তারা যাতে বাইরে বের না হয় এবং অপ্রয়োজনীয় বাইরে খেলাধুলা না করে সেটার দিকে লক্ষ্য রাখবেন। তাদের হাতগুলো দরকার হলে নিজ দায়িত্বে আপনারা পরিষ্কার করে দেবেন। তারা যেন মাস্ক পরে সেই ব্যাপারটা আপনারা শিওর হবেন। আপনারা সাবান বা হ্যান্ড স্যানিটাইজার যার যেটা আছে আপনারা দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এখন আমি সেই বাচ্চাদের বলবো, প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন শীট নাম্বার 10টা এই ফাঁকে হাতে নিয়ে নাও। আমরা এখন আজকের আলোচনা হবে শীট নাম্বার 10। এই শীট নাম্বার 10 তোমরা হাতে নিয়ে নাও। আমি বোর্ডে চলে যাচ্ছি। প্রথমে যেটা আছে দেখো, তোমাদের আছে বাংলা শব্দার্থ দেয়া আছে কিছু। শব্দার্থগুলো আসলে তোমাদের বইয়ের শেষে দেয়া আছে। তোমরা চেষ্টা করবা সমস্ত শব্দার্থগুলা ওখান থেকে মুখস্থ করতে। তো আমি এখানে 2-3 দেখাই দিচ্ছি। যেমন আছে তোমাদের শব্দার্থ তোমাদের বইয়ে থাকবে, যেমন খামার। আমরা সাধারণত খামার বলতে কি বুঝি, যে মাছের খামার থাকে, গরুর খামার থাকে, ছাগলের খামার, ভেড়ার খামার, হাঁসের খামার। তো খামার হলো কি পশুপালন বা ফসল ফলানোর জায়গা। আবার কোনো কিছু ফসল, যদি তুমি শাক ক্ষেত আছে, তোমার ধান ক্ষেত আছে, এগুলোকেও অনেক সময় খামার বলা হয়। যে পশুপালন বা ফসল ফলানোর জায়গা। দেখো 2 নম্বর আছে খৈল। এই খৈলটা আমরা অনেকে এখনকার বাচ্চা দেখছি, আবার অনেকে দেখিও নাই। তো খৈলটা কি করে, আমরা সরিষার তেল তো চিনি। এই সরিষার তেলটা আসলে সরিষা পিষে বের করা হয়। সরিষা যখন পেশা হয় মেশিন দিয়ে, তো তেলটা বের হয়ে আসে, কিন্তু সরিষার যে জাবরগুলো ওগুলো থেকে যায়, ওই জাবরটাই সাধারণত খৈল। এগুলো হালকা কালো কালো চ্যাপটা চ্যাপটা হয়। এগুলো আবার গরুর প্রিয় খাবার। এই খৈলটা আমরা খাই না, আমরা শুধু তেলটা খাই। এই খৈলটা গরুর প্রিয় খাবার। খৈল খেলে গরুর প্রোটিন বাড়ে, গরুর মাংস বাড়ে, গরুর সুস্বাস্থ্য ভালো থাকে। তো খৈল হলো এটা পশুর খাবার। সাধারণত এটা সরিষা থেকে আসে। তোমরা তো সরিষার তেল যেখানে বানায় তোমরা গেলে দেখতে পাবা। এটা হচ্ছে 2-3 নাম্বার দিচ্ছে দানা। দানা মানে সাধারণত বিসি বা বীজ। আমরা গ্রামে অনেকে বিসি বলি, ভালো ভাষায় আবার বীজ বলে, এই দানা বীজ। তো এরপর দেখা যাচ্ছে ভুসি। ভুসি সাধারণত ছোলা বা গমের কুড়া বা খোসা। ভুসি আমরা দেখো আমরা কেজি কেজি গরুকে কিনে খাওয়াই। অর্থাৎ যখন ময়দা তৈরি করে, তোমরা জানো ময়দা যখন তৈরি করে তখন গমের উপরে একটা পাতলা আবরণ থাকে। আর পাতলা আবরণটাকে মেশিন দিয়ে ছিলে ফেলানো হয়। তো সেই ছিলে ফেলানো পাতলা আবরণটাই কিন্তু ময়দা, ভুসি, এবং বাকিটা থেকে গম তৈরি হয়। কিন্তু আটার ক্ষেত্রে কিন্তু পুরো গমটাই পিষে দেওয়া হয়। এই জন্য আটার ক্ষেত্রে আটা তৈরি করতে গেলে কোনো ভুসি বের হয় না। এরপর আছে গোয়াল। এটা আমরা জানি সবাই, গোয়াল ঘর মানে হলো যেখানে গরু রাখার ঘর। এভাবে তোমরা শূন্যস্থানগুলো পড়ে নিবা। যুক্তবর্ণগুলো আমি একটু দেখাই দিচ্ছি। যুক্তবর্ণগুলো 2টা। যুক্তবর্ণের ক্ষেত্রে তোমাদের আগেই বলছি, যেমন আছে ময়ে ব। আমি একটু দুটো দেখাই দিচ্ছি। তারপরে তোমার আছে দয় ব, বা একটা দিছে শয় র ফলা। যুক্ত বর্ণ ক্ষেত্রে কি, যুক্ত মানে আমরা জানি জোড়া করা। যুক্ত বর্ণ ক্ষেত্রে তোমাদের আগেও বলছি যে 2টা বর্ণ
বা দুইটা অক্ষর কি করা আছে এখানে এক জায়গায় করা আছে। তো এখানে কি আছে ম আর ব, তাহলে তোমার দুইটা অক্ষর আলাদা করো, কি আছে ম যোগ ব, অক্ষর দুইটা আলাদা হয়ে গেল। এখন তোমার নেক্সট কাজ হবে কি, এইটা দিয়ে তোমার কোশ্চেনে থাকবে একটা বা দুটা, যদি একটা শব্দ করতে বলে তুমি একটা শব্দ তৈরি করবা, যদি দুইটা বলে দুইটা। যেমন আমি তোমাদের দুইটা দেখাই দিচ্ছি, যেমন তুমি একটা দিতে পারো হাম্বা। দেখো এখানে এই যে অক্ষরের নিচে ময় ব আছে, সামনে থাক পিছনে থাক মাঝখানে থাক, এই তোমার যুক্ত বর্ণটা থাকলেই হলো। তারপর আরেকটা দিতে পারি আমি কি লম্বা। অনুরূপভাবে তোমার যে দয় যোগ ফলা দিয়েছে দ যোগ ব, তুমি এখানে দিতে পারো কি দ যোগ ব। ঠিক আছে, এইভাবে তোমরা অক্ষরটা ভাঙে নিবে। তো যেমন তোমরা ধরে যায় যেমন দ্বার, দ্বার মানে দরজা। দ্বীপ, সাগরের মাঝখানে যে উঁচু জমি থাকে এগুলোকে দ্বার বা দ্বীপ। আবার সহযোগ, এটা তো জানো তালিবেশ্বর সহযোগ র, এভাবে কিন্তু র ফলাটা লিখে দিবা ব্র্যাকেটে, র ফলা। তাহলে তোমার যেমন আসতে পারে শ্রম, দেখো এখানে স্বরফলা আছে। আবার শ্রমিক, অর্থাৎ তুমি যেটা মুখস্থ করবে ওটাও দিতে পারো, যদি তোমার কিছু মনে আসে যে আমার এইটা দিলে আমার এইটা মনে আছে তুমি ওটাও দিতে পারো, অর্থাৎ তোমার কারেক্ট হইলেই হয়ে গেল। এরপরে আমি প্রশ্নের উত্তরগুলো একটু, এগুলো লেখা সম্ভব না, আমি মুখে মুখে বলতেছি যে প্রশ্নের উত্তর গ্রামের পাশে নদীটির নাম কি। এখানে তোমরা বইয়ে আছে, এগুলো এক কথায় উত্তর, ছোট উত্তর, এগুলো তোমরা বারবার রিভাইজ দিবে, মনে রাখবা। যেমন গ্রামের পাশে নদীটির নাম ছিল আমার তিতাস, তিতাস একটা নদীর নাম। রিতা কবুতরকে কি খেতে দেয়, আমরা পড়ছিলাম রিতা কবুতরকে গম ও মটর দানা, এক প্রকারের ডাল, এটা খেতে দেয়। এরপর হচ্ছে যে ছাগল ছানারা কি করে, ছাগল ছানারা সাধারণত লাফালাফিও ছোটাছুটি করে, আমরা নিজেরাও দেখি। লাল ঝুঁটি মোরগ দেখতে কেমন, লাল ঝুঁটির মোরগ দেখতে খুব সুন্দর, অর্থাৎ মোরগের ঝুঁটিটা যদি লাল হয় তাহলে বোঝা যাবে ওই মোরগটা সুস্থ এবং সুন্দর। মোরগের ঝুঁটি যদি কালো হয়ে যায় তাহলে বোঝা যাবে যে ওই মোরগটা অসুস্থ, তখন আর তার সৌন্দর্যটা থাকে না। তারপর হচ্ছে যে মতি বিবি কী বেচে টাকা পান, মতি বিবির যেহেতু মুরগির খামার আছে সুতরাং সে মুরগির ডিম বেচে টাকা পায়, মুরগির যে ডিমগুলো পারে সেই ডিমগুলো বেছে বেছে সে টাকা পায়। এরপর হচ্ছে খামারের মোরগ ও মুরগি কে পাহারা দেয়, খামারের মতি বিবির খামারে একটা কুকুর আছে, কুকুর পাহারা দেয়, কারণ রাতের বেলা যেহেতু শিয়াল টিয়াল আসে, কুকুর থাকলে আর কি শিয়াল আসতে ভয় পায়। পুকুরে হাঁসগুলো কি করে, হাঁসগুলো দল বেঁধে পুকুরে নামে, তারা সাঁতার কাটে এবং শামুক খায়। পুকুর হাঁসরা সাধারণত কী করে পুকুরে সাঁতার কাটে, ছোটো ছোটো মাছ, শামুক, ছোটো ছোটো ব্যাঙের বাচ্চা, আলাদা আলাদা যে জলজ পোকামাকড়গুলো থাকে এরা খেয়ে হাঁস বেঁচে থাকে। তো দেখো এখানে বেশ কিছু, এরপরে দেখো 5 নম্বরে বেশ কিছু বিপরীত শব্দ দেওয়া আছে। বিপরীত শব্দের ক্ষেত্রে যেটা বলবো, বিপরীত শব্দটা তোমরা এখন থেকেই যত বেশি পড়বা তোমাদের তত কাজে লাগবে, কারণ বিপরীত শব্দটা দেখা যাচ্ছে তুমি এখন থেকে যতক্ষণ তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে, তুমি চাকরি যাবা, তুমি সরকারি চাকরি নিতে গেছো, কোম্পানির চাকরি নিতে গেছো, তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে। তো বিপরীত শব্দটা তুমি এখন থেকেই যদি বেশি বেশি তোমাদের জানা থাকে, তোমাদের এসএসসি বলো, ইন্টারমিডিয়েট বলো, অনার্স বলো, সবগুলোতেই কাজে লাগবে, চাকরি পরীক্ষা দিতে বলো। এই জন্য বিপরীত শব্দগুলো অবশ্যই তোমরা পড়বা। আমি দু একটা দেখা দিচ্ছি, যেমন জন্ম, জন্মটা হলো একটা মূল শব্দ, এখানে জন্মটা হলো একটা মূল শব্দ, তাহলে জন্মের বিপরীত কি, মানুষ জন্মাইলে তাহলে কি হয়, মৃত্যু হয়, মানে একটা জিনিসের বিপরীতটা। যেমন ভালো, ভালো হলে কি হবে, খারাপ হবে, আলো হলে কি হবে, অন্ধকার হবে, দিন হলে রাত হবে, মানে একটার বিপরীত আর একটা এখানে বলছে। যেমন হচ্ছে তুলতুলে, তাহলে খসখসে হবে, স্বাধীন আটকাই রাখছে, তাহলে পরাধীন ওকে ছাড়ে দিছে, ঠিক আছে, পরাধীন ওকে আটকাই রাখছে, স্বাধীন ছাড়ে দিছে। এরপরে শেষ, শুরু, লম্বা, খাটো, দেশ বিদেশ, হ্যাঁ, বড় ছোট, এভাবে ওঠা নামা, এইভাবে তোমরা ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করে নেবে। এই জিনিসগুলো কিন্তু দেখতে বেশি লাগলেও কিন্তু মুখস্থ করতে কিন্তু খুবই ইজি, একটার পর আর একটা এমনিই বোঝা যায়, এগুলো কিন্তু একেবারে অনেকগুলো পড়া যায়, অতএব এগুলো দেখে ভয়ের কিছু নেই, এবং তোমরা অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণভাবে পড়বা। এরপর আমরা পরের সাবজেক্টে চলে যাচ্ছি, তোমরা একেবারে ইংলিশের দিকে চোখটা রাখো, অবশ্যই ইংলিশ অঙ্কের প্রতি জোর দিবা। ইংলিশের ক্ষেত্রে দেখো আমরা ওয়ার্ড মিনিংগুলো আমরা কিন্তু বারবারই, এই ওয়ার্ড মিনিংগুলো অনেকবার পড়ছো, শীতেও বেশ কয়েকবার গেছে, আমরা বারবারই দিচ্ছি যাতে তোমাদের এগুলো কখনোই না হারায়। তো
দিছে আমার কয়েকটা দেখাই দিচ্ছি, যেমন আমি ইম্পর্টেন্টগুলা। ইন্ডিগো বা স্কাই ব্লু কালার বলে, আমরা বলি না দোকানে যা বলি না আসমানি কালার দেন ভাই বা আসমানি কালার জামা দেন, তো এইটাকে বলে ইন্ডিগো, মানে আসমানি, অর্থাৎ আসমানের একটা যে রং থাকে হালকা নীল নীল ভাব, এইটাকে বলা হয় ইন্ডিগো কালার। এরপর আমরা ইয়েলো মানে হলুদ, এটা আমাদের জানা আছে। আর ইডে রেড মানে লাল। এই যে দেখো স্কোয়ার, আমরা অনেকবার কথাটা শুনি স্কোয়ার। স্কোয়ার মানে হলো বর্গ, মানে কোম্পানি একটা ওষুধ কোম্পানির নামও আছে স্কোয়ার। স্কোয়ার মানে হলো বর্গ। আমরা অঙ্কে পড়তেছি যে চতুর্ভুজের 4টি বাহু সমান, যেমন একটা আমি স্কোয়ারটা এখানেও একটু অঙ্কেরও কাজ হয়ে যাবে দেখো, অর্থাৎ তোমার এই রেখাটাও যতটা, এটাও ততটা, এটাও ততটা, এটাও ততটা, তেমনি এটা তোমার বর্গ হবে। একটার এক পাশে বড় হলেও কিন্তু বর্গ হবে না, এটাকেই বলা হয় স্কোয়ার মানে বর্গ। এরপর হচ্ছে ট্রিঅ্যাঙ্গেল। ট্রিঅ্যাঙ্গেল, আমি এটা ভুল, ট্রিঅ্যাঙ্গেল মানে এটা এক জায়গায় হবে, তো ট্রিঅ্যাঙ্গেল মানে হলো ত্রিভুজ। আমি আলাদা করে এখন দেখাই দিই। এই ট্রি মানে 3 আমরা জানি, আর অ্যাঙ্গেল মানে হলো কোণ, তাহলে 3টা কোণ থাকে যার, তাকে আমরা বলা হয় ত্রিভুজ। ত্রিভুজের চিত্রটা তোমরা জানো এইভাবে, বা তোমরা এভাবেও দিতে পারো, এগুলো যে কোনো একটা হলো ত্রিভুজ, অর্থাৎ 3টা কোণ থাকলে, 3টা রেখা থাকলে এটা হলো ত্রিভুজ। আমরা গ্রিন মানে সবুজ, এটা সবাই জানি গ্রিন। আর একটা জিনিস দেখো ভায়োলেট। ভায়োলেট মানে হলো বেগুনি। দোকানে যে বেগুনি খাই, আবার এই বেগুনিগুলো না, বেগুনি একটা কালার আছে নীলের, যে মানে একদম ডিপ ব্লু, যেটাকে আমরা ব্লু বলি, সেইটাই বেগুনি। অর্থাৎ তোমাদের জামা যেটা পরে আসো তোমরা মেয়েগুলা বা ছেলেগুলা যে প্যান্ট পরে আসো, এগুলাই কিন্তু বেগুনি কালার। অর্থাৎ ভায়োলেট মানে বুঝতে পারবে এটা কালার বেগুনি, তোমাদের খাবার বেগুনি না। ব্লু মানে নীল জানো, অরেঞ্জ কমলাটা জানো। এরপর একটা দেখো ইম্পর্টেন্ট, সার্কেল। সার্কেল মানে হলো বৃত্ত। বৃত্ত মানে যেটা গোল জিনিস, এই যে জ্যামিতির ক্ষেত্রে আমরা চিত্র আর্ট করি, এটা একটা বৃত্ত অর্থাৎ গোল, এটাকে ইংলিশে বলা হয় সার্কেল। আরেকটা জিনিস দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে আয়ত। এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং মনে রাখবা, তোমরা ভুলে যাবা। রেক্ট্যাঙ্গেল মানে হলো আয়ত। আয়ত চিত্রটা আমি দেখা দিচ্ছি, অঙ্কেরও কাজ হয়ে যাবে। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তোমরা দেখো এটার সমান এইটা, এর বিপরীত এইটা, এর তাহলে দুইজনের সমান, এর বিপরীত এইটা, এটা তাহলে সমান। তাহলে যেমন তোমাদের বই একটা আয়ত, তোমাদের খাতা একটা আয়ত, আমাদের বেঞ্চগুলো আয়ত, আমাদের টেবিল আয়ত, খাট আয়ত। অর্থাৎ আয়ত জিনিস তুমি যেদিকে আমাদের বিল্ডিং রুম এগুলো প্রায়গুলো আয়ত হয়, তোমরা দেখবা। তো মোটামুটি ওয়ার্ড মিনিংগুলো গেল। অ্যাক্টিভ ইংলিশ থেকে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, দেখো কার মানে গাড়ি আমরা জানি, ট্রি মানে গাছ, এরপরে নেট, নেট মানে জাল, স্মল ছোট আমরা জানি, প্লেয়িং মানে খেলতেছে। এরপরে তোমরা দেখো নিচে আসো, ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে হ্যাড, ওয়াজ, ওয়ার দিয়ে। দিছে মিনা ড্যাশ এ ব্যাট, অর্থাৎ মিনার ড্যাশ এ ব্যাট, মিনার এক কি ছিল, একটা ব্যাট ছিল, তাহলে এখানে আসবে হ্যাট। হ্যাপ দিলে আবার কি হবে, তার মনে করে যে এখন আছে মিনার, তার একটা ব্যাট কিন্তু ছিল, এখন সে ব্যাটটা থাকতেও পারে নাও থাকতে পারে, যেহেতু এটা অতীত জিনিস এই জন্য এখানে হ্যাট আসছে। বি নাম্বার, দে ড্যাশ প্লেইং, তাহলে এখানে আসতেছে ওয়ার, তারা এখনো জিনিসটা করতেছে, তারা খেলতেছে, এখানে এখানে ওয়ার আসলো। তারপর সি নাম্বার বলছে রাজু ড্যাশ ইল, ইল মানে অসুস্থ, আইরো বলে ইল মানে অসুস্থ, তাহলে রাজু ড্যাশ ইল, রাজু ওয়াস, এখানে আসবে ওয়াস, ওয়াস মানে ছিল, রাজু অসুস্থ ছিল। এইভাবে ট্রু ফলসগুলো একটু দেখো। ট্রু ফলস মানে তো জানো, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। বলছে যে মিনা হ্যাট এ বক্স, এই অর্থাৎ এগুলো তোমাদের বই থেকে দেওয়া আছে। মিনা হ্যাট এ বক্স, তাহলে এটা হবে তোমার ফলস। দ্য বার্ড হ্যাট এ নেস্ট,
বাটের অবশ্যই নেক্সট মানে বাসা বাটের, তাহলে এটা হবে ট্রু। দে ওয়ার এম্বারেসিং মানে কোলাকুলি করা, হ্যাঁ তারা কোলাকুলি করতেছিল, এটা ট্রু। দ্য অ্যান্ট ওয়াজ স্মল, পিঁপড়াটা ছোটোই হয়, এই জন্য এটা কী হবে ট্রু। রিয়ারেন্সগুলো ইম্পর্টেন্টলি দেখবা, রিয়ারেন্সগুলো দেখবা যে তোমরা যখন 4, 5 উঠবা, 6, 7, 8, 9, 10 যখন তোমরা কলেজে যাবা তখন পর্যন্ত দেখবা যে তোমাদের রিয়ারেন্সগুলো আছে। অতএব রিয়ারেন্সটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা তোমাদের সুবিধার্থে, এটা আজীবন কাজে লাগবে। দেখো একটু রিয়ারেন্সগুলো আমি দেখাই দিচ্ছি, 2টা 3টা। রিঅ্যারেঞ্জ মানে কি সাজানো একটা, অর্থাৎ তোমার অক্ষরগুলোর সেন্টেন্সটা কি আছে উল্টা পাল্টা করে দেওয়া আছে, তুমি কি শুধু সাজাই নেবা। এ নাম্বারটা দেখো বলছে দ্য বুক টেবিল ওয়াজ অন দি, তাহলে এখানে আমি অ্যান্সারটা করে দিচ্ছি। এখানে উল্টা পাল্টা করে দেখো দ্য বুক টেবিল ওয়াজ অন দি, এইভাবে কিন্তু কোনো সেন্টেন্সের কোনো মানেই খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ এখন তুমি যদি সাজাই নাও তাহলে তুমি লিখবা দ্য বুক ঠিক থাকলো, অর্থাৎ এটার মানে হচ্ছে যে বইটা টেবিলেও পড়েছে, দ্য বুক ওয়াজ ছিল অন দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে ছিল। আর একটা আমি দেখাই দিচ্ছি, যেমন ডি নাম্বারটা দেখো, এখানে ডি নাম্বারটা তোমরা দেখো নিচেরটা বলছে দীপু ক্যাপ এ হ্যাট, দীপু ক্যাপ এ হ্যাট, উল্টাপাল্টা দেওয়া আছে। এমনিতেই বোঝা যাচ্ছে দীপুর একটা ক্যাপ ছিল, তাহলে দীপু হ্যাট এ ক্যাপ। এগুলো কিছু গ্রামেটিক্যাল ব্যাপার থাকে, এগুলো আসলে তোমাদের এখন আমরা বলবো না, তোমরা বড় ক্লাসে উঠলে অবশ্যই এগুলো শিখবা, ঠিক আছে? তোমরা এগুলো প্র্যাকটিস করবা। এরপর ট্রান্সলেশন আছে দীপু হ্যাট এ ক্যাপ, দীপুর একটা টুপি ছিল, যদি থাকে হ্যাপ তাহলে দীপুর আছে। এরপরে বলছে যে বি নাম্বার বলছে যে দ্য ট্রি ওয়াজ শর্ট, এখানে একটু বানানটা ভুল আছে নাকি সেটা দেখে নিও, এসটির জায়গায় এইচ হবে, তো গাছটা ছোট ছিল। দে হ্যাট এ কার, তাদের একটা কার ছিল। ইউ ওয়ার ড্যান্সিং, তুমি নাচতেছো, মনে রাখবে। আর নাম্বার সেন্সগুলো পড়বা, আমাদের 5টা করে নাম্বার সেন্স থাকে, তোমাদের বৃত্তিতেও থাকবে, আমাদের বোর্ড সেমিস্টার পরীক্ষাতেও থাকে। যেমন ম্যাঙ্গো, এর সাথে ইয়েস যোগ হয়ে ম্যাঙ্গো হয়ে যায়, ম্যাঙ্গো, এটা হলো তোমার সিঙ্গুলার নাম্বার। যদি তুমি প্লুরাল করো তাহলে এর সাথে ইএস যোগ হলে প্লুরাল হয়ে যাবে, ম্যাং গোস। আমি তো বলি হিরো মানে নায়ক, হিরোস নায়কগুলো। আমি দিলাম রেডিও, রেডিওস। এগুলোর উপরে কতগুলো নিয়ম থাকে, যেমন কার পরে ইএস যোগ হবে, কার পরে দেখো এখানে শুধু রেডিওর পরে এস যোগ হয়েছে, আবার দেখো ওখানে ওর পরে আবার ইএস যোগ হয়েছে। এই নিয়মগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, আমরা আসলে এতগুলো বলা সম্ভব না, আমরা আবার ক্লাসে আসলে তোমাদের বলবো, এবং বড় ক্লাসে অবশ্যই তোমরা জানতে পারবা। তোমরা যেভাবে আছে এইভাবে শুধু তোমরা জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলে এমনিতেই পারা যাবে। তো এবার গণিতের প্রতি একটু দেখো, তোমরা বিশেষ করে কথার অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে করবা, এগুলাতে তত একটা সমস্যা করো না। কথার অঙ্কগুলোতে তোমরা অনেকেই একটু সাজাইতে সমস্যা করো, কথার অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে পারবা। এবার তো এখন গণিত সাবজেক্টটা দেখো, অঙ্কে লিখো 551 থেকে 600 পর্যন্ত, এগুলো তোমরা লিখবা। আমরা জানি, আমরা আগে বলছিলাম যে উল্টা পাল্টা করে তোমরা সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো, অবশ্যই ভালো করছো খারাপ করছো আমরা অবশ্যই দেখবো। তো যেমন আমি আবারও একটা করে তোমাদের মনে করাই দিচ্ছি, যেমন তোমাদের থাকলো 555, তাহলে তুমি লিখবে 555। ফির গ্রাম্য ভাষায় 55 বলে লিখে না, 55। এইভাবে তোমাদের আর একটা দিচ্ছি ইংলিশ, যেমন আবার বানান করে লেখা থাকবে তোমার, আবার অঙ্কে দেওয়া থাকবে। আমি যদি এবার এই জিনিসটাই অঙ্কে লিখি তাহলে কী হবে, 555।
অর্থাৎ একবার এইটা লেখাবে, একবার এইটা, দুইটা আইটেমেই থাকবে, অর্থাৎ দুইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর নিম্নত কিছু গুণ দেওয়া আছে, এই গুণগুলো করতে গেলে অবশ্যই তোমাদের মোটামুটি আমরা বলছিলাম যে তোমরা 1 থেকে 15 পর্যন্ত নামতাগুলো পড়বা। এই নামতাগুলো পড়লেই তোমাদের এই অঙ্ক ছোট ছোট যদি গুণ দেওয়া থাকে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমাদের গুণ যেমন আমি 9-এর ঘরের নামতা জানি, আমার এটা কোনো আমি পারবো। আমি যদি 8-এর ঘরের নামতা জানি আমি এটা পারবো। আমি 6-7 আমার জানা আছে, যে কোনো একটা নামতা জানলেই আমি পারবো। আমি 9-এর ঘরের নামতা জানি, আমি 9 আর 9 গুণ করলে 9 9 81 অঙ্ক আমার হয়ে গেল। 8 যদি আমি 8 এখন আমাদের আমরা 8 8 64 হয়ে গেল। আবার দেবে যে 6 7 আমরা জানি 6 ঘন্টার মতো পড়বো, 7-এর পড়ো, তুমি যে কোনো একটা পড়লেই মিলে যাবে। 6 7 হয় 42, আমার অঙ্ক হয়ে গেল। তো এই জিনিসগুলো করতে গেলে অবশ্যই তোমাদের নামতাগুলো একদম ক্লিয়ার থাকার লাগবে। নামতায় কোনো গাফিলতি থাকা বা নামতায় কোনো হেজিটেশন থাকা যাবেই না। নামতাগুলো অবশ্যই তোমরা পড়বা। ছোট মানুষের হিসেবে নামতা কিন্তু আগে। একটা ছোট্টখাটো ব্যবসা করতে গেলেও কিন্তু নামতা জানা লাগে। কথার অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। ক নাম্বার দিছে, বলছে একটা কলমের দাম 15 টাকা, তাহলে 3টা কলমের দাম কত লাগবে? তাহলে তুমি এইভাবে লিখবা, একটি কলমের দাম 15 টাকা। তাহলে 3টা কলমের দাম, 3টা কলম কিনতে অবশ্যই বেশি টাকা লাগবে। আর মনে রাখবো অঙ্কের ক্ষেত্রে, ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে বেশি লাগলে হয় গুণ, কম লাগলে হয় ভাগ। তাহলে আমি 3টা কলম কিনতেছি, তাহলে আমার অবশ্যই বেশি টাকা লাগবে, তাহলে আমার গুণ। 3টা কলমের দাম আমার হলো 15 গুণন 3 টাকা। তুমি 15 এখানে নামতা জানলে তুমি একবারেই বসাই দিতে পারবা। তুমি যদি না জানো তুমি সাইডে এইভাবে অঙ্কটা করে নিবা। 3 5 15, 5 হাতে 1, 3 আপে 3 আর 1 4, তাহলে আমার আসতেছে 45 টাকা। এভাবে নিচে উত্তর লিখে দেবে অবশ্যই 45 টাকা। আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে, খ নাম্বার, 2টা অঙ্কই দেওয়া আছে। বলছে সুমন প্রতি ওভার, প্রতি ওভার মানে 1 ওভার। আমরা ক্রিকেট যারা জানি, মেয়ে ছেলে সবাই জানো, 6 বলে 1 ওভার হয়। অর্থাৎ 6 বার যদি হাত ঘুরে বল করে তাহলে আমার হবে 1 ওভার। তাহলে প্রতি ওভারে 6 রান করলে তাহলে সে 5 ওভারে কত রান করবে? তাহলে এইভাবে তুমি লিখবা, 1 ওভারে সুমন রান করে 1 ওভারে সুমন রান করে 6 রান, বা এই রানটা বাদ দিলে হবে। 1 ওভারে সুমন করে 6 রান। অতএব সে বলছে যে 5 ওভারে কত? 5 আমি আবারও বললাম, আগে যেমন বেশি করলে গুণ হয়েছে, সে এটা একই জিনিস। তাহলে 5 ওভারে সে বেশি রান করবে। 5 ওভারে সুমন করে, এখানে তুমি গুণ দিতে হবে, 5 গুণন 6 রান। তাহলে 5 6 কত হয়? আমরা 5 বা 6 নামতা বললাম, তাহলে আমরা জানি 5 6 30, তাহলে 30 রান। উত্তর লিখে দিবা 30 রান। তো মোটামুটি এই নিয়মেই অঙ্কগুলো করতে হবে। এইরকম করে সুন্দর করে ছোট অঙ্ক, এগুলো খুব একটা ইয়া না। তোমরা এইভাবে করলেই কিন্তু তোমরা একদম ফুললি মার্কস পাবা পরীক্ষায়। নেক্সট সাবজেক্টে যাও, সেটা হলো তোমার পরিবেশ। তোমরা অবশ্যই শিটগুলো হাতে রাখো এবং শিটগুলোর পাশেও লক্ষ্য রাখো এবং বোর্ডের পাশেও লক্ষ্য রাখবা। সময় কম, একটু আসলে তাড়াতাড়ি বলতে হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এইটুকু সময়। যেমন এখানে কিছু সঠিক উত্তর দেওয়া আছে, সেটাতে টিক চিহ্ন দিতে হবে। যেমন এখানে অ্যান্সার আছে, যেমন হাসপাতাল একটা কি সম্পদ? হাসপাতাল আমরা কি জানি? সামাজিক সম্পদ। হাসপাতাল কেন সামাজিক সম্পদ? এখানে সরকারেরও অনুদান থাকে, আবার অনেক মানুষেরও যোগাযোগ থাকে, মানুষেরও অনুদান থাকে। এই কারণে অর্থাৎ সমাজের সকল মানুষের যে সম্পদটা হবে এটাই হবে তোমার সামাজিক সম্পদ। এরপর হচ্ছে যে কোনটিতে বিদ্যুৎ ব্যবহার হয় না? এখানে 4টা জিনিস দেওয়া আছে, ঠেলা গাড়ি, রিক্সা, টেলিফোন, ক ও খ উভয়। বিদ্যুৎ ব্যবহার হয় না কোন জায়গাটায়? এটা হচ্ছে অ্যান্সারটা হবে ক ও খ উভয়েই। এখানে সিটে মনে হয় ঠেলা গাড়িটাতে ভুল দেওয়া আছে, তোমরা দেখবা অ্যান্সারটা হবে ঘ, ক ও খ উভয়েই। অর্থাৎ আমার ঠেলা গাড়িতেও রিক্সা লাগে না, রিক্সাতেও আমাদের কারেন্ট লাগে না। এরপরে বলছে যে সম্পদ কয় প্রকার? সম্পদ প্রধানত আমরা জানি কয় প্রকার?
তিন প্রকার। সম্পদ হয় একটা সরকারি সম্পদ, যেমন বিদ্যুৎ। এই বিদ্যুৎটা কিন্তু আমাদের কোনো মানুষের নাই, বিদ্যুৎটা সরকারের, সরকার দিলে আমরা পাবো, না দিলে নাই। তারপরে যেমন গ্যাস। এখন আমি বলি সামাজিক সম্পদ, যে জিনিসটাতে আমরা সমাজে, যেমন একটা পাড়ার আমার একটা মসজিদ আছে, আমাদের হিন্দুদের মন্দির আছে, আমাদের একটা পাড়ায় ক্লাব আছে। এই ক্লাবটা বা মসজিদটা কোনো লোক যে বলতে পারবে যে এই মসজিদটা আমার, কারো নামাজ পড়া হবে না। কোনো হিন্দু বলতে পারবে এই মন্দির আমার একার, কারো পূজা করা হবে না। ব্যাপারটা এরকম না। অর্থাৎ একটা পাড়ায় মসজিদ থাকলে ওই সমস্ত লোক মালিক ওই মসজিদটার, সবাই ওখানে নামাজ পড়তে পারবে, সবাই তার পূজা করতে পারবে ওই মন্দিরে। এজন্য এইটাকে বলা হয় সামাজিক বা সমাজের সবার সম্পদ। আর একটা আছে ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ বলতে কি, তোমার আব্বার বাড়ি আছে, এটা একান্তই তোমার আব্বার। তোমার একটা কলম আছে, এই কলমটা তোমার ব্যক্তিগত, অর্থাৎ এই কলমটা তুমি যাকে ইচ্ছা তাকে দিতে পারো, যাকে তুমি নিজেই ইউজ করতে পারো। অর্থাৎ তোমাদের নিজের যে সম্পত্তিগুলো থাকে এগুলোই হলো তোমার ব্যক্তিগত সম্পদ। এরপর বলছে যে শিশু পার্ক কি সম্পদ? শিশু পার্কও সামাজিক সম্পদ। শিশু পার্ক যদিও সরকার থেকে করা থাকে, কিন্তু শিশু পার্কে আসলে সমাজের অনেক লোকের দায় দায়িত্ব এবং সমাজের অনেক লোকের ওঠা বসা মেলামেশা থাকে, এই জন্য শিশু পার্কটা হলো একটা সামাজিক সম্পদ। এরপর বলছে যে সত্য মিথ্যা নির্ণয় দেওয়া, সরি আর একটা বাকি আছে, রাষ্ট্রীয় সম্পদ কোনটা? আগে বলছিলাম, এখানে দেওয়া আছে যে বিদ্যুৎ, এটাও সরকারি সম্পদ। গ্যাস, এটাও। সেতু বা যেগুলো ব্রিজ থাকে এগুলাও। উপরের সবগুলো, তাহলে আমরা সভাপতি বুঝছি যে যেহেতু এই তিনটা সরকারি সম্পদ, তাহলে উপরের সবগুলোই আমাদের সরকারি সম্পদ। সত্য মিথ্যাগুলো একটু ভালো করে দেখবা, দুই একটা দেখাই দিচ্ছি। যেমন বিদ্যালয় একটা সামাজিক সম্পদ, সত্য। বিদ্যালয়ে সরকার অনেক সময় টিচারের বেতন ইয়ে দেয়, কিন্তু বিদ্যালয়ে মানুষকেই প্রতিষ্ঠা করতে হয়। এবং আমরা সবাই মিলে বিদ্যালয়, সরকার বিল্ডিং দিছে কিন্তু আমরা বিদ্যালয়ে কেউ নাই, আমরা আসি নাই, টিচার নাই, স্টুডেন্ট নাই, তাহলে ওই বিদ্যালয় থাকবে না। এরপরে রেলপথ একটা সরকারি সম্পদ, এটা সত্যটা বুঝতেই পারতেছো। রেল লাইন, যে রেলের ট্রেন বলো, লাইন বলো, স্টেশন বলো, কারখানা বলো, এগুলো সবগুলোই সরকারি সম্পদ। বিদ্যুৎ কি ব্যক্তিগত সম্পদ? না, বিদ্যুৎ হলো রাষ্ট্রীয় সম্পদ, আমরা শুধু বিল দিয়ে জিনিসটা ব্যবহার করি। আবার সরকারি সম্পদকে অনেক সময় রাষ্ট্রীয় সম্পদ বলে। এই যে দেখো, সরকারি সম্পদ আর রাষ্ট্রীয় সম্পদ, এই দুইটা জিনিস কিন্তু সেম। সরকার বা রাষ্ট্র কিন্তু একই। রাষ্ট্র মানে পুরো দেশটা, রাষ্ট্রকে যারা চালায় তারা সরকারি। রাষ্ট্রের সম্পদ মানে এই সরকারি সম্পদ, সরকারি সম্পদ মানে এই রাষ্ট্রের সম্পদ। প্রশ্নের উত্তরগুলো বলবো। সামাজিক সম্পদ কাকে বলে, এগুলো তোমরা পড়ছো। অর্থাৎ যে সকল সম্পদের সমাজের সকল লোকের অধিকার থাকে। আমি আগে বললাম মসজিদ, এখানে সমাজের সকল লোকের অধিকার আছে, এমনকি আলাদা একটা এলাকার লোক এসেও ওখানে নামাজ পড়তে পারে, আমরা কিন্তু বাধা দিতে পারি না। এটাই হলো সামাজিক সম্পদ, বুঝছো? এরপরে আমি পরিবেশটা শেষে পরে ইসলামটা দেখো। এবং একটা কথা বলি, তোমরা প্রতিটা সাবজেক্টকেই গুরুত্বপূর্ণভাবে দেখবা। তোমরা ইসলাম বলো যে ইসলাম সোজা পড়বো না, পরিবেশ সোজা পড়বো না, খালি অঙ্ক ইংরেজি করবো, তা হবে না। তুমি অঙ্ক ইংরেজিতে ভালো করছো, কিন্তু ধর্ম পরিবেশে যা দেখা যায় যে খারাপ করে ফেলছো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ওভারঅল খারাপ হয়ে যাবে। তো এই জন্য প্রতিটা সাবজেক্টকেই তোমার একদম গুরুত্বপূর্ণ মনে করতে হবে, যে একটা ছাড়াও আমার চলবে না, এইরকম মনে করে তোমাদের পড়তে হবে। এখানে দেখো, ইবাদত অধ্যায়টা তোমরা পড়বা। ইবাদত অধ্যায় বলছে যে ভালোভাবে পড়বে, এবং এখান থেকে তোমাদের শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সঠিক উত্তর, এগুলো দেয়া থাকবে। যেমন পবিত্রতা কি একটা প্রশ্ন থাকতে পারে, যেমন পবিত্রতা হলো ইমানের অঙ্গ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্রতা, যে লোক অপবিত্র থেকে আল্লাহকে ভালোবাসেন না। অপবিত্র লোক মসজিদে যেতে পারে না, অপবিত্র লোক কোরআন পড়তে পারে না। অপবিত্র লোকের ওইটা একটা গেল। অপবিত্র লোক আবার অসুস্থ হয়, তার পেটের রোগ হবে, হ্যাঁ, তার চামড়ার রোগ হবে, তার মন মেজাজ ভালো থাকবে না। অর্থাৎ তুমি যদি সবসময় ফ্রেশ হয়ে বের হও, দেখবে তোমার এমনিতেই মনটা ভালো লাগতেছে। এরপরে সত্য মিথ্যা বলছে যে পবিত্র থাকলে লেখাপড়ায় মন বসে। অবশ্যই তুমি ময়লা গায়ে, ময়লা হাত পায়ে নিয়ে খেলাধুলা করে এসে হাত মুখ কিছু পরিষ্কার করে নেই সাবান দিয়ে, ওইভাবে বই পড়তে বসছো, গা ঘামে গেছে, তোমার দেখবো পড়াশোনায় মন বসবে না। অবশ্যই তোমাকে খেলাধুলা থেকে এসে ফ্রেশ হয়ে বই পড়তে হবে। এবার বলছে যে নামাজের আগে ড্যাশ করতে হয়। নামাজের আগে অজু বাধ্যতামূলক। অজু ছাড়া কোনো কেউ মসজিদে যেন প্রবেশ না করে। অতএব অজু ছাড়া কখনোই নামাজ হবে না। এইরকম ছোটোখাটো প্রশ্ন তোমাদের এই অধ্যায়টা থেকে থাকবে। অতএব অধ্যায়ে যতগুলো পড়া আছে তোমরা একদম সম্পূর্ণভাবে ভালোভাবে পড়ে নিবা।
যার সময় কম, আমি এরপরে কম্পিউটার দিয়ে শেষ করব। এরপরে দেখো তোমরা কম্পিউটার। এখানে 10 পৃষ্ঠা তোমার চতুর্থ পাঠ কম্পিউটার ব্যবহার থেকে দেওয়া আছে। যেমন একটা প্রশ্ন দেওয়া আছে যে কম্পিউটারের সাহায্যে কী কী কাজ করা যায়। এখন তো বলা যায় যে কম্পিউটার ছাড়া আমাদের লাইফ ইম্পসিবল। কম্পিউটার নিয়ে মানুষ বড় বড় ডিগ্রি করে পড়াশোনা করতেছে, হ্যাঁ, এখন দোকানপাট বলো, বাড়িঘর বলো, স্কুল প্রতিষ্ঠান শিখে এখন কম্পিউটার ছাড়া চলে না। তো কম্পিউটারে আসলে কি কি কাজ ব্যবহার করে, কম্পিউটারের কাজ অনেক। এখানে আমরা কয়েকটা কাজ দিছি। যেমন 1 নম্বরে দিয়েছে লেখা, টাইপ ও ছাপানো কাজ। তোমরা কয়েকদিন আগে কোশ্চেন দিয়ে পরীক্ষা দিছো, তোমরা বইগুলো পড়ো। আমার হাতে শিটটা দেখতে পাচ্ছ, এই লেগে আমার হাতের লেখা না, এগুলো অবশ্যই কম্পিউটার দিয়ে লেখা। কম্পিউটার ছাড়া আমরা কখনোই এই লেখাগুলো এরকম লেখা লিখতে পারবো না। আমাদের হাতে লিখতে গেলে অনেক কিছু কাটাচাটা হয়, ভুল হয়, আমরা কম্পিউটার দিয়ে সংশোধন করে কি সুন্দর করে আমরা লিখি। এটা একটা গেল। ছবি ও মানচিত্র আঁকা, কম্পিউটারে তোমরা ছবি এড করতে পারো, যে কোনো ধরনের ছবি। এখন দেখো আমরা কালো মানুষকে ফর্সা করে দিচ্ছি, আমার গেঞ্জি পড়ার লোকে আমরা শার্টটাই পড়াই দিচ্ছি কম্পিউটারের মাধ্যমে। তোমরা স্টুডিওগুলোতে গেলে দেখো, অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা ছবি সহ যে কোনো অনেক কিছু জিনিস করতে পারতেছি। গেম খেলা, তোমরা বিরক্ত লাগতেছে, তোমার বাসায় কম্পিউটার আছে, তুমি এই সময় কাজ নাই বা এই সময় পড়াশোনা নাই, তুমি একটু গেম খেলতেছো মনটা ফ্রেশ করার জন্য, তাই বলে এটাকে নেশা করা যাবে না। এটা একটু মন ভালো করার জন্য গেম খেলা যাবে। গান শোনা, ভিডিও দেখা, কম্পিউটারে আবার তুমি যদি সাউন্ড বক্স লাগাও দেখবা যে তুমি কম্পিউটারে গান শুনতে পারতেছো। কম্পিউটারে তুমি নাটক, ভিডিও, ছবি, সিনেমা অনেক কিছু দেখা যাচ্ছে, মানুষ দেখতেছে। জটিল হিসাব নিকাশ, এমন কিছু হিসাব নিকাশ আছে ব্যবসায়িক ক্ষেত্রে, বড় বড় বিজ্ঞানের ক্ষেত্রে, যে হিসাব নিকাশগুলো ক্যালকুলেটর দিয়েও করা যাবে না, হাত দিয়ে করা তো অসম্ভবই। সেই হিসাবগুলো সেকেন্ডের মধ্যে আমাদের করে দেয় কম্পিউটার। দেশ বিদেশে তথ্য নেওয়া, বিদেশে এখন কি ঘটতেছে, কোথায় কি হলো, কোথায় কোন জিনিসের কি রেট, এই জিনিসগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে জানতে পারি। জটিল রোগ নির্ণয়, আমাদের শরীরের ভিতরে অনেক প্রকারের রোগ হয়, এই রোগগুলা কিন্তু বাইরে থেকে চোখ দিয়ে বা ডাক্তার হাত ধরে বুঝতে পারে না, এগুলা কম্পিউটার দিয়ে, মেশিন দিয়ে আমাদের রোগগুলা ধরতে হয়। যেমন তোমরা এক্স-রে করে তোমরা দেখছো, এই এক্স-রে কিন্তু কম্পিউটারের সাহায্যে চলে, ঠিক আছে। এরপরে আমাদের যে রিপোর্টগুলো দেয়, আমাদের কী রোগ হলো না হলো, এইগুলোও কিন্তু কম্পিউটার দিয়ে দিচ্ছে। এরপর শিক্ষামূলক অনুষ্ঠান, টিভিতে কম্পিউটার থেকে তুমি অনেক কিছু শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পারো। কোনো সাবজেক্টের অঙ্ক কীভাবে করা আছে এগুলো দেখবো যে ইউটিউবে খুঁজে পাওয়া যায়, কম্পিউটার থেকে এগুলা দেখা যায়। অর্থাৎ কম্পিউটারের যে এত উপকারিতা, এখন যদি পৃথিবীতে কম্পিউটার না থাকে আমরা ওই আদিম 100 বছর আগের মতো লোকের মতো হয়ে যাব। অতএব কম্পিউটার ছাড়া এখন আমাদের লাইফ চলে না। তো মোটামুটি এই ছিল তোমাদের আজকের শীটের পড়াশোনা। আমি তোমাদের এখন বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা অবশ্যই নিয়ে নিবা ভালো করে। তোমরা বাড়ির কাজ দেখো, তোমরা বাংলা প্রশ্নের উত্তরগুলো পড়বা। বাংলা থেকে দেব আমি সমস্ত প্রশ্ন উত্তর শীটের। ইংলিশ থেকে পড়া নেও, তোমরা একটু এই জিনিসগুলো কাইন্ডলি দরকারে লিখে নিবা। তোমরা ইংলিশ একটু রিয়ারেন্সগুলো যে আমি আজকে বললাম যে শীটের রিয়ারেন্স এবং নাম্বার সেন্স, এই জিনিসগুলো ভালোভাবে পড়বা। গণিতের ক্ষেত্রে 5 নং সমাধান করো, যে অঙ্ক দুটো আমরা করাইলাম গুণের অঙ্ক, এটা নিয়ে নিবা। আর পরিবেশের ক্ষেত্রে শুধু নাও সামাজিক সম্পদ কাকে বলে, সামাজিক সম্পদ কাকে বলে, এই জিনিসটা। ধর্মে আসলে তেমন কোনো পড়া নাই, এই অধ্যায়টা তোমরা পড়ে নিবা, আমি ধর্মটা পড়া দিচ্ছি না, কম্পিউটারে পড়াটা নেও শুধু। অর্থাৎ কম্পিউটারের সাহায্যে কী কী কাজ করা যায়। কি কি কাজ করা যায়।
মোটামুটি এই পড়াগুলোই তোমরা এই শীট থেকে ভালোভাবে পড়বা, মোটামুটি এই পড়াগুলো পড়তে পারলেই আর কোনো সমস্যা হবে না। তো আজকের অনলাইন ক্লাস মোটামুটি এখানেই শেষ। আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে আমার সালাম থাকলো, এবং কোনো বুঝতে সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমার পার্সোনাল ফোনে বা স্যারের ফোনে আমাদের অবশ্যই জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে জানাই দেবেন। তো মোটামুটি আজকে এই ছিল আমার অনলাইন ক্লাস। সবাইকে করোনা থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।